না রে আনন্দ, অনেকদিন বসেছিলাম। এভাবে হাত গুটিয়ে বসে থাকা আর উচিত হবে না। এবার আমাদের উচিত গ্রামের জন্য অনেক কিছু করবার। সেটা না হয় বুঝলাম, কিন্তু কি করবি বল তো? কি আর করব, দেখি গ্রামের জন্য কি করতে পারি। হয়তো একটা স্কুল খুলবো, না হলে দেখি কোনো সেবার কাজ করতে পারি কিনা। কিন্তু এতে তো অনেক টাকা পয়সা লাগবে, এত টাকা পয়সা নষ্ট করে ফেলবি? সে কি রে, নষ্টের কথা বলছিস কেন? এই গ্রামের মানুষজন আমাদের কত ভালোবাসে, সে ভালোবাসার বিনিময়ে তাদেরকে কিছু একটা দেওয়া উচিত না? তারা আমাদের ভালোবাসে, আমরাও তাদের ভালোবাসি। তাদের বিপদে আপদে আমরাও সাহায্য করি, কিন্তু এটা একদম বেশি হয়ে যাচ্ছে না? তুই হঠাৎ করে এমন ধরনের কথা বলছিস কেন, বুঝতে পারলাম না। তুই তো এমন না, তুই তো আমার আগেই গরিব দুঃখীদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তিস। আরে বাবা, তুই আমাকে ভুল বুঝছিস, তেমন কিছুই নয় রে। আমি শুধু তোর সাথে আলাপ আলোচনা করলাম। যদি এমন কিছু করবার চেষ্টা করি তাহলে তো অনেকগুলো টাকার প্রয়োজন। সে টাকাগুলো তো আমাদেরকে জোগাড় করতে হবে, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আর কি। যাক, নিশ্চিন্ত হলাম আমি। তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলিস। আমি তো ভাবছিলাম আমার বন্ধু হঠাৎ করে আবার পরিবর্তন হয়ে গেল কেন। এ গ্রামে আমাদের দুই বন্ধুর সততার যে মূল্য, অন্য গণ্যমান্য ব্যক্তিদেরও তো তত মূল্য নেই। হ্যাঁ রে, আমরা এভাবে থাকতে চাই সব সময়। ও দাদা, দুটো বিস্কুট আর দুটো চা দাও তো। সারাদিন চা বিস্কুট খাইনি, শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। আরে তোমরা দুজন এসো এসো। আমি কতক্ষণ ধরে ভাবছিলাম আমি একটু বাড়ির দিকে যাব, কিন্তু কিছু মাছ কিনেছি, মাছগুলো নষ্ট হয়ে যাবে, ভাবছি বাড়িতে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ তো যাও, মাছগুলোকে এভাবে রেখে নষ্ট করছো কেন শুধু শুধু? আরে মাছগুলো বাড়িতে রাখতে গেলে দোকানটা আবার বন্ধ করতে হবে, কি যে একটা যন্ত্রণা। তাই তো ভাবছিলাম যে দেখি কেউ আসে কিনা, আসলে দোকানে তাকে বসিয়ে আমি এক মুহূর্তের জন্য বাড়িতে যাব। ঠিক আছে, আমরা তো চা খেতেই এসেছি। তুমি না হয় মাছগুলো দিয়ে এসো, আমরা এখানেই বসছি যতক্ষণ না পর্যন্ত তুমি আসছো। এখান থেকে আমরা যাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, আমি বড়ই নিশ্চিন্ত হলাম। তোমাদের মতো সৎ মানুষের কাছে আমি আমার দোকানটাকে রেখে যাচ্ছি, আমার আর কোনো চিন্তা রইল না। জগদীশ, দোকানের পেছন থেকে কেমন একটা শব্দ আসছে, তুই একটু দেখবি? আমার মনে হয় শব্দটা অস্বাভাবিক। কি বলছিস কি? আমি তো কোনো শব্দই টের পাচ্ছি না। আরে আমি সত্যিই বলছি, তুই যা না একবার একটু দেখে আয়, আমি তো সামনেই আছি। ঠিক আছে, তোর যখন এতই সন্দেহ লাগছে আমি যাচ্ছি, তুই এখানে বস। কিরে, কোথাও তো কিছুই দেখতে পেলাম না। কি শুনেছিস? হ্যাঁ, হয়তো ভুল শুনেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না গিন্নি, আমি তো দোকান রেখে কোথাও যাইনি। তাহলে আমার এতগুলো টাকা কিভাবে উধাও হয়ে গেল? কে চুরি করলো আমার দোকানে এসে? তুমি কি বলছো? তুমি দোকান রেখে কোথাও যাওনি? তুমি মাছ রাখতে আমার বাড়িতে আসোনি? আমি নিশ্চিত তখনই ওই টাকাগুলো চুরি হয়েছে। কি বলছো তুমি? তখন চুরি হবে কিভাবে? তখন তো আমি আমার দোকানটা জগদীশ এবং আনন্দের কাছে রেখে এসেছিলাম। ওরা তো খুব ভালো মানুষ, এই গ্রামে ওদের সততার কথা তো সবাই জানে। রাখো তুমি তোমার সততা। আমি নিশ্চিত ওদের মধ্যেই কেউ এই কাজটা করেছে। সবাই যে সৎ হবে এমন তো নয়, অথবা টাকা দেখলে কারোর যে লোভ হবে না এমনও নয়। তাহলে এখন আমি কি করব গিন্নি? আমার কতগুলো টাকা, গতকালকের টাকার সাথে আজকের টাকাগুলো ছিল, এখন আমার সামনের দিনগুলো চলবে কিভাবে? আমি দোকানে জিনিসপত্র কিনবো কিভাবে? আমি তো কিছুই জানি না। মানুষের কাছে দোকান রেখে এসেছিলে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আমি এসবের কিছুর মধ্যে নেই। এভাবে বলো না গিন্নি, আমি কি আর জেনে শুনে এমনটা করেছি? আমি তো জানি ওরা সৎ মানুষ, তাই তো ওদের কাছে আমার দোকানটা নিশ্চিন্তে রেখে এসেছিলাম। কিন্তু ওরাই যে এমন কাজ করবে সেটা তো বুঝতে পারিনি। গ্রামের লোকেরা কি তাহলে ওদের সততার ব্যাপারে ভুলভাল বলে বেড়ায়? এখন তো মনে হচ্ছে সেটাই। শোনো, ওসব সততার গল্প বললে কোনো লাভ হবে না। সৎ মানুষ বলতে এই পৃথিবীতে কেউ নেই। যারা আমার এই সর্বনাশ করেছে, ওপরওয়ালা তাদেরও সর্বনাশ করবে। তুমি দেখে নিও কিন্নি, ওরা জীবনে কখনোই ভালো হতে পারবে না। ভিক্ষে করে খেতে হবে সবাইকে। তাই যেন হয় গো, তাই যেন হয়। কিরে জগদীশ, এত সকালবেলা তুই আমার বাড়িতে? আয় 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 আয়, বস, ভেতরে ভেতরে। মা রান্না করছে, রান্না শেষ হলে খেয়ে তারপর বেরোবো। হ্যাঁ, আমি তোর সাথে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, খেতে আসিনি। আশা করছি আমি যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর তুই দিবি। এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে কি? আচ্ছা বল, তুই কি বলি বল। শোন, দুদিন আগে তুই আর আমি চায়ের দোকানে বসেছিলাম। দোকানদার মাছ রাখতে তার বাড়িতে গেছিল, আমাদের দুজনের কাছে দোকান দিয়ে, মনে আছে?
হ্যাঁ, তো এই তো দুদিন আগের ঘটনা ঘটলো, কিন্তু সেটা আবার কি হলে কি হয়েছে কি? তারপর তুই আমাকে মিথ্যে বলেছিলিস যে দোকানের পেছনে কোনো শব্দ হচ্ছে। আমি দোকানের পেছনে যেতেই তুই ওই দোকানের সমস্ত টাকা হাতিয়ে নিয়েছিস। এটা সত্য কি না? এসব কি বলছিস ভাই? এসব সত্য হতে কেন যাবে? আমি কি কখনো এমন ধরনের কাজ করেছি? তাছাড়া আমি তো তোর সাথেই ছিলাম। আমি কিছুক্ষণ তোর সাথে ছিলাম না, সেই ফাঁকেই তুই এই কাজটা করেছিস। সত্যি করে বল, এই কাজটা তুই করেছিস কি না? বিশ্বাস কর জগদীশ, আমি এমন কোনো ধরনের কাজ করিনি। আমি সত্যি বলছি, আমি চুরি করতে কেন যাব? গ্রামের সবার সন্দেহের আঙুল এখন আমাদের দুজনের উপরই আছে। যেহেতু আমি এ কাজ করিনি, তাহলে নিশ্চয়ই তুই এ কাজ করেছিস। এমন ভাবে বলবার কি আছে? আমি তো নাও করতে পারি। মানুষ সন্দেহ করছে, প্রমাণ তো আর কারোর কাছে নেই, তাই না? প্রমাণ ছাড়া এগুলো বলে কিভাবে? হতে পারে অন্য কেউ চুরি করেছে। ঠিক আছে, আমি এই কাহিনীর শেষ দেখে তবেই আসব। শোন রবি, আমি জানি এই গ্রামের সমস্ত চুরির কাজ তুই নিজে একাই করে থাকিস। আমি চাই তোর সঙ্গ দিতে। তুই কি আমাকে তোর সাথে নিবি? এসব কি কথা বলছো দাদা? আরে তোমরা এই গ্রামের ভালো লোক, তোমরা কেন চুরি করতে যাবে? চুরি তো আমি করি, তাও আবার পেটের দায়ে। আমাকে তো কেউ কোনো কাজই দেয় না, তাই আমি চুরি করে বেড়াই। ওসব জেনে তোর কোনো কাজ নেই। আমি তোর সাথে চুরি করতে চাই, তুই আমাকে সাথে নিবি কিনা বল, না হলে আমি একাই চুরি করব। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তোমাকে সাথে নিতে রাজি। তাহলে বলো তুমি কোথায় চুরি করতে চাও? ওই ছোট একটু আধটু চুরি হলে হবে না রে, এবার বড় দাও মারতে হবে। আমরা যদি বাজারের বিভিন্ন দোকানে চুরি করতে পারি একসাথে, তাহলেই আমাদের অনেক লাভ। একবার চুরি করে অনেক দিন চলে যাবে। বাজারের দোকানগুলোতে চুরি করবে? যদি ধরা পড়ি দাদা, তাহলে কিন্তু একদম শেষ। বাজারের লোকেরা আমাদের আর আস্ত রাখবে না। তুই চিন্তা করিস না, সমস্ত টাকা পয়সা আমার কাছেই রাখবো। আমাকে তো আর লোকেরা সন্দেহ করবে না, সন্দেহ করবে তোকে। তোকে যদি সন্দেহ করে, তোর কাছে কিছুই পাবে না। এটা একটা ভালো বুদ্ধি। ঠিক আছে, তাহলে চলো আগামীকাল রাতেই আমরা বাজারে চুরি করব। বেশ বড় সড়ক একটা দোকান চুরি করতে হবে। ঠিক আছে, তাই হবে। এই কথা বাইরে যেন কেউ না জানে, ঠিক আছে? ভুলেও এ কথা কারোর সামনে বলবি না। ঠিক আছে ঠিক আছে, আমি কারোর কাছে বলবো না। নিজেদের চুরির কথা কি আর অন্য কাউকে বলা যায়? বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। শোন রবি, এখান থেকে পরপর 7টা বড় দোকান রয়েছে। যে 7টা দোকানে আমরা যদি চুরি করি, তাহলে ভালো টাকা উপার্জন হবে। আর যদি পারি একটা ছোট দোকানেও চুরি করব। ছোট দোকানেও ভালো টাকা থাকে। হ্যাঁ, আমরা এখানে বড় চুরি করতে এসেছি, ছোট চুরি করতে আসিনি, বুঝলি? ছোটখাটো চুরি করে আমাদের কি হবে রে? তুই ছিঁচকে চোরই রয়ে গেলি যত সব। জীবনে আর উন্নতি করতে পারলি না, ছেঁচড়া। আহা, ওই ছোটখাটো টাকা দিয়ে আমাদের কদিন চলে যাবে তো। হাত খরচের টাকা আর কি। আর এই বড় দোকানের টাকাগুলো তো জমিয়ে রাখতে হবে। চুপ কর তো। তোর সাথে চুরি করতে এসে আমি বড্ড যন্ত্রণায় পড়ে গেছি। চুরি করতে এসে মানুষ এত কথা বলে। এতদিন চুরি করলি, এখন এসব শিখতে পারলি না? আমি কি করব? সারা জীবন একা একা চুরি করেছি, কারোর সাথে কথা বলবার সুযোগ হয়নি। এখন তুমি আমার দলে এসেছো, এখন নিজেকে আর দমিয়ে রাখতে পারছি না। শুধুমাত্র কথা ভেতর থেকে এসেই চলেছে। চুপ! আর একটা কথা বললে আমি এখনই লোক জড়ো করে তোকে ধরিয়ে দেবো। তারপর বলবো তুই চুরি করতে এসেছিস। মানুষ কিন্তু আমার কথা বিশ্বাস করবেই। আমি আর একটা কথাও বলবো না। আমার কথা বলাতেই দোষ। হ্যাঁ, ও নিজেই সারাক্ষণ ধরে কথা বলেই চলেছে, তার কোনো দোষ নেই। আচ্ছা, আমিও আর কথা বলবো না, তুইও আর বলবি না। এখন থেকে পরপর 7টা দোকানে আমরা চুরি করবো রে। ঠিক আছে, তাই করো। দে, এবার চুরি করা হয়ে গেছে। সব কিছু আমাদের কাছে দে। আমি গিয়ে লুকিয়ে রাখবো, যেন তোকে কেউ সন্দেহ করলেও তোর কাছ থেকে কিছু না পায়। ঠিক আছে। হায় হায় রে, এই গ্রামে কি সব হচ্ছে? নতুন কোন চোরের আগমন ঘটেছে রে। আমাদের গ্রামের এমন সর্বনাশ কে করে চলেছে রে বাবা? আগে তো এমন বেশি চুরি হতো না বাবা রে। কি বলবো ভাই, এখন ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে। আগে তাও 2-1বারই চুরির ঘটনা শুনতাম, তাও ছোটখাটো, তেমন কোনো পাত্তা দিতেম নে। তো এখন যে চুরি চলেছে, সেটা তো চুরি নয়, রীতিমতো ডাকাতি। তাহলে কি এভাবেই দিন কাটাতে হবে? এসবের কোনো সুরাহা পাওয়া যাবে না? তা তো বলতে পারছি না। আমাদের উচিত চন্দ্রকান্ত বাবুকে সব ঘটনা খুলে বলা। দেখি চন্দ্রকান্ত বাবু কিছু বলতে পারে বা করতে পারে কিনা। আমাদের এমন সর্বনাশ করলো যে একদম ব্যবসা থেকে মন মানসিকতা উঠে গেল। পর পর 7টা দোকানে চুরি হয়েছে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি এই গ্রামে। আমি ভাই ভেবেছি পুরো পরিবার নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব।
এ গ্রামে আর থাকবার কোনো মানেই হয় না। কবে যেন বাড়ির সমস্ত জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে যাবে, সমস্ত হারিয়ে নিঃস্ব হয়ে যাব আমরা। চুরি কমলে নিজেদের সমস্ত জিনিসপত্র হারানোর থেকে অন্য গ্রামে গিয়ে বসবাস করা ঢের ভালো। তবুও দেখি চন্দ্রকান্ত বাবুকে বলে তিনি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। যদি তিনি কোনো ব্যবস্থা করতে না পারেন অথবা এ গ্রামে চুরি না কমে, তাহলে আর এ গ্রামে থাকছি না বাবু। ঠিকই বলেছো, কি দরকার? এই গ্রামে থাকার উপকারের থেকে অপকার বেশি হচ্ছে। আজকে একজনকে সন্দেহ করছি তো কালকে অন্যজনকে সন্দেহ করছি, কিন্তু আসল চোর কে সেটাই এখনো বের করতে পারলাম না। খুব শীঘ্রই বের হয়ে যাবে। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। দেখো, খুব শীঘ্রই ধরা পড়বে। রবি, একদম চুপ থাকিস না। তুই কি ভেবেছিস? হ্যাঁ, চুপ থাকলে পার পেয়ে যাবি? একদম নয়। এখন কিন্তু সবাই তোকে ধরে ফেলেছে। যদি তুই সত্যি কথা না বলিস তাহলে কিন্তু তোর কঠিন শাস্তি হবে, আর যদি সত্যি কথা বলিস তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করব তোর শাস্তি কমানোর। সত্যি আমি কোনো চুরি করিনি। এই চুরির বিষয়ে আমি কিচ্ছু জানি না। তোমরা চাইলে আমার বাড়িতে গিয়ে খোঁজ লাগাতে পারো। আমার বাড়িতে কানা করিও পাবে না। আমি চুরির বিষয়ে সত্যি কিচ্ছু জানি না। ও এভাবে মুখ খুলবে না। কোনো চোর নিজে থেকে চুরি করে বলে না যে সে চুরি করেছে। তাকে নানান উপায়ে সত্যটা স্বীকার করাতে হয়। সবাই মিলে ওকে চ্যাং দোলা করে পচা ডোবায় ফেলে দাও তো। শুনলি তো, পচা ডোবায় পড়তে চাস? তুই তো আবার সাঁতার জানিস না। তাহলে কি করবি রে? এই গ্রামবাসীরা কেউ কিন্তু তোকে সাহায্য করবে না। এবার অন্তত সত্যিটা বলে ফেল। না 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 না, তোমরা এমন করো না। আমি সাধারণ একটা ছিঁচকে চোর। আমি মানুষের থেকে 2-1 টাকা চুরি করে বেড়াই, তাতেই আমার দিন কাটে। কিন্তু এই বড় চুরিটা কে করলো সেটা তুই আমাদেরকে বল। এই চুরিটাও আমি করেছি, তবে আমি একা নই। আমার সাথে আরো একজন আছে, সে আর আমি মিলেই চুরিটা করেছি। আমি প্রথমে রাজি হইনি। আরো একজন আছে? সে কে? আমাদেরকে তাড়াতাড়ি বলো। আনন্দ দাদা। আনন্দ দাদাই আমাকে বলেছিল বড় একটা দাও মারতে, গ্রামের 7টা দোকানে চুরি করতে। কি? আনন্দ চুরি করেছে? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি বলছিস তুই এসব? আমি সত্যি বলছি দাদা, মিথ্যে বলে কোনো লাভ নেই। ও, তোমরা দাদার কাছে সমস্ত টাকা পয়সা পেয়ে যাবে গো। কি গো, তোমরা ওদের দুজনকে ধরে এনেছো কেন? ওরাই চুরি করেছে নাকি গ্রামে? হ্যাঁ বাবু, হ্যাঁ, এরা দুজনে মিলেই চুরি করেছে। ছি 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 ছি। আনন্দ, আমরা ভেবেছিলাম শুধুমাত্র এই গ্রামের রবি একমাত্র চোর, কিন্তু তুমি যে সততার আড়ালে চুরি করে বেড়াচ্ছ এমনটা আমি বুঝতে পারিনি। কি হলো জগদীশ, তোমার বন্ধু চুরি করেছে, তুমি কিছু বলো। আমি আর কি বলবো, ওর থেকে আমি এসব আশা করি নাকি? সারাটা জীবন আমাদের দুজনের সততার গল্প মানুষকে শুনিয়ে এসেছে, আর এখন আমি নিজের চোখে আমাদের সততা দেখছি। আমার নিজের সৎ পথে থাকা বন্ধু নাকি চুরি করছে। এটা তিতা হলেও তো সত্যি। বল, তোর বন্ধুই চুরি করেছে। সততার আড়ালে সে এমন কাজ করে বেড়াচ্ছে যেন কেউ তাকে সন্দেহ না করে। ওকে আমার বন্ধু হিসেবে পরিচয় দিতেও আমার লজ্জা লাগছে। আমার কোনো বন্ধু নেই। আমি ওকে চিনি না। আপনার ওকে ধরে উপযুক্ত শাস্তি দিন। জগদীশ, কি সব বলছিস তুই? তোকে আমি আমার ভাইয়ের মতো দেখি রে। ভাই, ভাই, আমার বুকের ভাই। অবশ্যই না। আমার মতো সৎ পথে থাকা মানুষের ভাই এমন চোর জোচ্চোর হতে পারে না। আমি তো তোকে বন্ধু হিসেবেই মানি না। তুই আবার কোন হিসেবে ভাইয়ের কথা বলছিস? হ্যাঁ, আরে হয়েছে হয়েছে, তোমরা ঝগড়া করো না। দেখছো আনন্দ, চুরি করলে কোনো লাভ পাওয়া যায় না, উল্টো আরো বিপদে পড়তে হয়, মানুষের কাছে লজ্জিত হতে হয়। আমি বুঝতে পারছি বাবু, আমি অল্প পরিশ্রমে বড়লোক হতে চেয়েছিলাম, আমি লোভ করেছি। লোভ যেহেতু করেছো তাহলে তো তোমাকে শাস্তি পেতেই হবে। তোমার আর রবির শাস্তি হলো আজকে থেকে তোমরা আর কারোর বাড়িতে অথবা বাজারে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করলেই তোমাদের চুরি করবার ধারণা আরো বৃদ্ধি পাবে। জগদীশ, জগদীশ, বাড়িতে আছিস? দরজাটা একটু খোল, তোর সাথে আমার কিছু কথা আছে। কিরে, তুই এত রাতে আমার বাড়িতে কেন? আসলে আমার তো শাস্তি হয়েছে, কারোর বাসায় যেতে পারবো না, বাজারে প্রবেশ করতে পারবো না, তাই লুকিয়ে লুকিয়ে তোর বাড়িতে আসতে হলো। তুই এত রাতে বাইরে বের হয়েছিস কেন সেটা আগে বল। আমার বাড়িতে আসাটাই তো তোর মুখ্য উদ্দেশ্য নয়। তুই কি আবার চুরি করতে বের হয়েছিস? না না, তা নয়, আমি চুরি করতে আসিনি রে। আমি এসেছি তোর কাছে সাহায্য চাইতে। আমি ভালো হতে চাই, নিজেকে পরিবর্তন করতে চাই। তুই দয়া করে আমাকে একটু সাহায্য কর।
আমি আর কি সাহায্য করব তোকে বলতো? এতটা বছর তোর আর আমার সততা কতটা দৃঢ় ছিল, আর তুই লোভে পড়ে শেষ সততাটাকে এভাবে নষ্ট করে দিলি। সততার সাথে আমাদের বন্ধুত্বটাকেও শেষ করে দিয়েছিস তুই। আমি বুঝতে পারিনি রে। আমি ভেবেছি একটা চুরি করি, তারপর ভালো হয়ে যাব। আমি অল্প পরিশ্রমে বড়লোক হতে চেয়েছিলাম। তোর এত লোভ কেন রে? আমরা তো খেয়ে পড়ে ভালোই ছিলাম। তোর যদি টাকার প্রয়োজন হতো আমাকে জানাতে পারতিস, আমি কাজ করে তোকে টাকা দিতাম। তুই চুরি করতে গেলি কেন? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা কর। একটিবার সুযোগ দে, একটিবার বিশ্বাস কর। আমি আর তোকে বিশ্বাস করতে পারবো না। এত বছর যাকে নিয়ে আমি চলেছি, সততার কাজ করেছি, সে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো, তাকে আবার আমি বিশ্বাস করব কিভাবে? হ্যাঁ, তাহলে তুই কি আমাকে বিশ্বাস করবি না? না, আমি খুশি হব যদি তুই আর আমার বাড়িতে না আসিস। এবার চলে যা। কি হলো আনন্দ, তোমার এখন দিনকাল কেমন যাচ্ছে? আবারও চুরি করেছো নাকি? বারবার আমি যে চোর সেটা মনে না করিয়ে দিলে হয়তো ভালো হয়। আরে বাবা, কেন কেন? তোমার বুঝি লজ্জা লাগে? যখন চুরি করেছিলে তখন লজ্জা লাগেনি, এখন নাকি তোমার লজ্জা লাগছে? ঠিক আছে, আপনারা যদি আমাকে চোর বলে শাস্তি পান তাহলে আমিও মেনে নিচ্ছি, তবে আমাকে একটু সাহায্য করুন বাবু। তুমি আবার কি সাহায্যের জন্য এসেছো? আমি কোনো চোরকে সাহায্য করতে পারবো না। কেন, চোরেরা কি মানুষ নয়? অবশ্যই না, চোরেরা মানুষ নয়, চোরেরা হলো অমানুষ। চোরেরা গরিব দুঃখীদের ধন দৌলত কেড়ে নিয়ে নিজেরা সুখে থাকতে চায়, তাদের আবার মানুষ বলে নাকি? আমি তো একবারই চুরি করেছি, তাও আবার চুরির টাকা সমস্ত ফিরিয়ে দিয়েছি, শাস্তি পেয়েছি, তবুও কি আমার শাস্তি কম হয়ে গেছে? চুরির আসল শাস্তি কি জানো? হাত কেটে ফেলা। তোমাকে তো আমি সেই শাস্তি দিইনি। এবার বলো তুমি কিসের জন্য এসেছো? সারা গ্রাম খুঁজেও আমি কোনো কাজ পেলাম না, কেউ আমাকে বিশ্বাস করতে চাইছে না। আমি তো চাইছি নিজেকে পরিবর্তন করতে, আপনি দয়া করে আমাকে একটু কাজ দেবেন। আমার বৃদ্ধ মাকে নিয়ে আমার সংসার ভালোভাবে চলছে না। দয়া করো বাবু, আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না। তারপর দেখা যাবে তুমি আমার ঘরেই চুরি করে বসে আছো। না বাবু, বিশ্বাস করুন, আমি এমন কিচ্ছু করবো না, আমাকে একটা কাজ দিন। এক কথা আমার বলতে ভালো লাগে না, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি কাজ দিতে পারবো না। বাবা গো, মা গো, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু পয়সা দাও। আমি তোমাদের জন্য আশীর্বাদ করবো, ওপরওয়ালা তোমাদের ভালো করবে। দুটো পয়সা দাও, আমার মা অসুস্থ। আনন্দ, এখন তো এই পথে ভিক্ষে করে বেড়াচ্ছিস? এত খারাপ দিন তোদের এসেছে রে। কি আর করব, আমার খারাপ দিন হয়তো আমার কপালেই লেখা ছিল, নাহলে আমি এত করে চেয়েছিলাম নিজেকে পরিবর্তন করতে, তোরা কেউ আমার সঙ্গ দিলি না। আমরা সবাই তো সঙ্গ দিলাম না, কারণ এটা তোর নিজের অর্জন, তোর নিজের কৃতকার্যের ফল। তুই সততার সাথে বেইমানি করেছিস। যারা সততার সাথে বেইমানি করে তাদের জীবনে কখনো ভালো হয় না। আমার জীবনটাই শেষ হয়ে গেল রে। আমার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না, আমি তো ভালোই ছিলাম। ওই যে বললাম, সবকিছুই তুই নিজের হাতেই শেষ করেছিস, আমরা কেউ কিচ্ছু করিনি। তুই তো পারতিস আমাকে আর একটিবার বিশ্বাস করতে। সততার সাথে যারা বেইমানি করে তারা আর কোনো দিন সততায় ফিরতে পারে না। একটা কথা আছে না, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। তোর লেজও কোনোদিন সোজা হতো না। তোর মধ্যে লোভ বাসা বেঁধেছিল। আজকের এই পর্যায়ে না আসলে তুই টাকা পয়সার মূল্য কোনোদিন বুঝতে পারতিস না। ঠিক কথাই বলেছিস রে, এখন আমি টাকা পয়সার মূল্য বুঝি। একটা পয়সার দাম কত সেটা আমি বুঝতে পারি ভালোভাবে। একটা পয়সার জন্য আমাকে সারাদিন না খেয়ে থাকতে হয়। মাসিমাকে নিয়ে চিন্তা করিস না, মাসিমার চিকিৎসার খরচ আমি বহন করব। তবে তোর কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। একজন বেঈমানের দায়িত্ব একজন সৎ মানুষ নিতে পারে না। দেখলি দেখলি কপাল পোড়া, দেখ তোর অবস্থা এখন কেমন, কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোর অবস্থা। সারাদিন বাজারে ভিক্ষে করে বেরোস, আর রাতে এসে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকিস। আরে লজ্জা করে না তোর? মানুষের সামনে মুখ দেখাস কি করে? যাদের জিনিসপত্র চুরি করেছিলি তাদের কাছে গিয়ে এখন হাত পাততে হয় তোকে? মা, তুমি এইভাবে আমার সাথে কথা বলছো? আমি চাইলেই পারি অন্য কোথাও গিয়ে নিজের দায়িত্ব নিজেই নিতে। শুধুমাত্র তোমার কারণেই এই গ্রামে পড়ে আছি, আর তোমার কারণেই আমাকে এখন ভিক্ষে করতে হচ্ছে। তাহলে আমি শহরে চলে যেতাম সেই কবেই। আরে যা যা, এমন কুলাঙ্গার সন্তান রাখার থেকে না থাকা ভালো। তুই শহরে চলে যা, নিজেরটা নিজে বুঝে নে। সেই ভিক্ষা করেই যখন খেতে হবে তাহলে তোর ওপর আমি খাবো কেন?
আমি নিজেই ভিক্ষা করে খাবো। না না মা, এটা হতে পারে না। তুমি আমার চোখের সামনে ভিক্ষে করবে, আমি সেটা দেখবো? এটা আমার কোনো দিন সহ্য হবে না মা। আমি থাকতে তোমাকে কোনো দিন ভিক্ষে করতে দেব না। ভিক্ষের পয়সায় অনেক স্বাদ রয়েছে, যা তোর ওই চুরির পয়সায় নেই। আগে কত সৎ ছিলি, মানুষ কত প্রশংসা করত, আমি তোকে নিয়ে গর্ব করতাম। আর এখন কিনা তোর জন্য আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি না। মা, আমরা এই গ্রামে আর থাকবো না। তুমি আর আমি মিলে অন্য কোথাও চলে যাই, চলো। আমি ভালো হয়ে যাব, কথা দিলাম তোমাকে। অন্য গ্রামে গিয়ে কাজ করে তোমাকে খাওয়াবো। আগে সুস্থ হয়ে নে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। কি গো মাসিমা, তোমরা যাচ্ছ কোথায়? কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? না রে বাপ, সেই কপাল কি আর আমাদের আছে? আমরা এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি। তুই ভালো থাকিস, নিজের যত্ন নিস। কি বলছো মাসিমা, তুমি চলে যাবে? কিন্তু কেন? হ্যাঁ, আমার মা মারা যাবার পর তোমাকে আমি মা বলে জেনেছি, তোমার কাছেই বড় হয়েছি, তোমার হাতেই খাবার খেয়েছি। আজকে তুমি এভাবে চলে যাচ্ছ, আমার কি হবে? চলে না গিয়ে তো আর কোনো উপায় নেই। আমার গুণধর ছেলে যেই কাজকর্ম করেছে, তাতে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারছি না। এমন লজ্জাকর জীবন আমি আর চাই না। সবকিছু তো তোমার ছেলের দোষ। আমি আর তোমার ছেলে আগে কত সুন্দর দিন কাটাতাম, গ্রামের মানুষদের সেবা করে বেড়াতাম, আর এখন গ্রামের মানুষ তোমার ছেলেকে দেখলে থুতু ফেলে। তুই ওকে সাহায্য না করে একদম ঠিক করেছিস। ও সততা ভঙ্গ করেছে, তোর বদনাম করেছে। তুই আমি কেউ ওর জন্য গ্রামে মুখ দেখাতে পারি না। আমার তো ছেলে, আমি তো ফেলে দিতেও পারছি না। ভালো থাকিস ভাই, আমার কথা একটু মনে রাখিস, তাহলেই হবে। আমি কোনোদিন তোকে বলতে পারবো না, ছোট থেকে বড় হওয়া সবকিছু তোর সাথে আমি ছিলাম। হয়তো তুই খারাপ কাজ করেছিস, কিন্তু আমার মনে তোর জন্য এখনো আগের জায়গা রয়েছে। আমি ভেবেছিলাম তোকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে তারপর তোকে ভালো করে ফেলবো। সেই সুযোগ আর রইল না রে। আমাকে ভুলে যাস না, আমি তোকে অনেক মনে রাখবো। যদি কখনো দেখা হয় তাহলে মুখ ফিরিয়ে নিস না ভাই। কখনোই না, তুই আমার ভাই। আবার কখনো এই গ্রামে ফিরে আসিস, আমি তোদের জন্য অপেক্ষা করব। কিন্তু তোকে এ গ্রামে থাকতে বলবো না, গ্রামের মানুষ তোকে শান্তিতে থাকতে দেবে না। ঠিক আছে ভাই, গেলাম। জগদীশ, তোমার মতো ছেলে আমাদের গ্রামের গর্ব। আমরা যুগ যুগ ধরে তোমাদের মতো ছেলেকেই গ্রামের জন্য চাই। তোমরা না থাকলে হয়তো এই গ্রামের কোনো উন্নতি হতো না। এসব কি বলছেন বাবু? আমি তো শুধুমাত্র মানুষের সেবা করে বেড়াই, এটাই আমি আমার প্রকৃত সুখ খুঁজে পাই। আমার মধ্যে কোনো লোভ নেই, কোনো অহংকার নেই, শুধু আছে মানুষের জন্য ভালোবাসা। তোমার এই একটা ভাবনা চিন্তাই তোমাকে আজকে এত ওপরে নিয়ে এসেছে। তুমি জানো তোমার প্রশংসা কত শত লোক করে, সবাই তোমাকে কত কত ভালোবাসে। আমি এই মানুষদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই বাবু, আপনারা আমাকে সেই সুযোগটুকু দেন। অবশ্যই অবশ্যই, আজকে তোমাদের সততার পুরস্কার হিসেবে আমরা গ্রামবাসীরা তোমাকে একটা জিনিস উপহার দিতে চাই। কি উপহার বাবু? এই ওদেরকে নিয়ে এসো। বাবু, এরা? হ্যাঁ গো হ্যাঁ, আমি জানি তুমি সমস্ত মানুষকে পরিবর্তন করে দিতে পারবে। আর যেখানে আনন্দ নিজেই নিজেকে শোধরানোর চেষ্টা করছে, সেখানে তুমি ওর একমাত্র পথ। কিন্তু গ্রামের মানুষেরা তো ওকে শান্তিতে থাকতে দেবে না। অবশ্যই দেবে, তুমি চিন্তা করো না। তুমি দড়ি আর আনন্দকে নিয়ে নিজের পরিবার সাজিয়ে নাও। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমি আর জগদীশের কথার বাইরে যাব না। আর কোনোদিন আমার এই জীবনটাকে নষ্ট হতে দেব না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এটাই হয়তো আমার সততার সবথেকে বড় পুরস্কার। আজকে থেকে আমাদের দুই বন্ধুর সততার গল্প আবার শুরু হবে।